আমি গত ভিডিওতে কস্টিকামের মাইন্ড নিয়ে আলোচনা করেছিলাম। ওই পয়েন্টগুলো আলোচনা করেছিলাম যে পয়েন্টগুলো প্র্যাকটিসে বসে আমরা সবসময় খুঁজে পাওয়ার চেষ্টা করি, আকাঙ্ক্ষায় থাকি হয়তো এই সিমটমসগুলো পেলে খুব সহজেই আমরা কস্টিকামকে প্রেসক্রিপশন করতে পারবো। আজকে কস্টিকামের ক্রনিক রেমাটিক আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি। নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, কোনো ভ্রান্ত ধারণাও নেই, বাতের জন্য, রেমাটয়েড আর্থ্রাইটিসের জন্য, রেমাটিক আর্থ্রাইটিসের জন্য, অনসাইট প্যারালাইসিসের জন্য, প্যারালাইটিক কন্ডিশনের জন্য কস্টিকাম নিঃসন্দেহে মোস্ট এফেক্টিভ একটা রেমেডি। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, খুব ভালো কাজ করে। তবে প্যারালাইটিক কন্ডিশন হোক, রেউম্যাটিক আর্থ্রাইটিস হোক, যেটাই হোক না কেন, দুটো ওয়ার্ড আপনাদেরকে মনে রাখতে হবে। এক নম্বর ওয়ার্ড হলো কন্ট্রাকশন অর কনস্ট্রিকশন, মানে সংকুচিত হয়ে যাওয়া, খাটো হয়ে যাওয়া, টান ধরা, ছোট হয়ে যাওয়া। ধরুন আমার এই আঙ্গুলটাতে বাত আছে, আমার এই আঙ্গুলটাতে বাত আছে। যদি এটা বাতে আক্রান্ত হতো তাহলে এই যে যেমন সোজা দেখছেন এরকমটা থাকতো না, এটা এরম ব্যান্ড হয়ে যেত। এটা কি হয়ে যেত? ব্যান্ড হয়ে যেত। কেন? ওই যে বললাম কনস্ট্রিকশন, টান ধরতেছে, খাটো হয়ে যাচ্ছে। এই টানটা কিসের ধরে? হয় এর ভিতরে যে টেন্ডন আছে, নার্ভ আছে, এখান থেকে তার, এবং এই যে মাসেল দিয়ে সুন্দর করে যে আবৃত করা আছে, এই মাসেলগুলো আস্তে আস্তে এরম হয়ে কি হয়ে যায়? ছুকি টেনে চলে আসে, ছোট হয়ে আসে। পেশিগুলো কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। তার ফলে এই যে এখন যে আঙ্গুলগুলো সোজা আছে সেটা আর থাকে না, কিছুটা কার্ভ হয়ে যায়। কিছুটা কি হয়ে যায়? কার্ভ হয়ে যায়। এটা কস্টিকামের প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখলে লক্ষ্য করবেন, প্রতিটা ক্ষেত্রে আছে, প্রতিটা ক্ষেত্রে আছে। আমার এই কথাটা মিলিয়ে নিয়েন। দেখেন, আমি সচরাচর বইপত্র দেখে খুব একটা বলি না, তবে পড়েছি বইপত্র থেকে। এই যে আজ যা লেখা আছে এগুলাও কখনো না কখনো কোনো না কোনো বই থেকে পড়ে এভাবে খাতায় লিপিবদ্ধ করে রেখেছি। আর এই যে লাল কালি দিয়ে মারা আছে যেগুলো, এগুলোর উপরে কাজ করেছি চেম্বারে। চেম্বারে কাজ করে করে বাসায় এসে ওইগুলোকে আন্ডারলাইন করে আজ আমি আপনাদের সামনে দু চারটা কথা বলি। বই ধরে লাইন ধরে ওই ধরনের কথা বলাটা আমার ভালো লাগে না, কারণ বই সবার কাছে আছে, রেপার্টরি সবার কাছে আছে, তারা পড়তে পারে, তারা দেখতে পারে। বুঝতে না পারলে তারা ডাক্তারের কাছে যেতেই পারে, কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা বলার মানুষের বড্ড অভাব আছে। সেজন্যই সবসময় প্র্যাকটিক্যাল কথাগুলো বলার চেষ্টা করি। 2 নম্বর পয়েন্ট যেটা, স্টিফনেস অফ জয়েন্ট। ধরুন আবার সে আঙ্গুল দিয়ে, ধরুন এই রিস্টের কথা বলছি, কবজির কথা বলছি, এটা এরম হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, শক্তি খাটাচ্ছি, আমি শক্তি খাটাচ্ছি, এখান থেকে ভেঙে যাবে তো ব্যাটা, সোজা হবে না এভাবে। এই যে এটা যে বাঁকা হয়ে গেছে, এটাকে যতই শক্তি খাটান এটা কি হবে না? সোজা হবে না, স্টিফনেস হয়ে গেছে। লাইক হার্ট শক্ত হয়ে গেছে, স্টিকনেস হয়ে গেছে। বলি না, তোমরা যদি আমার কথা না শোনো আমি হার্ড পজিশনে যেতে বাধ্য হব। কদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস উনিও বললেন যে আপনারা যা যা বলছেন বলেন, আমি ওয়েবসাইটে দিচ্ছি, আমি একটু হার্ড পজিশনে যাচ্ছি, স্টিক পজিশনে যাচ্ছি, মানে শক্ত অবস্থানে যাচ্ছি, যেখান থেকে কোনোভাবেই আমাকে নড়ানো যাবে না। ঠিক তেমনই প্যারালাইটিক কন্ডিশনে অথবা রেউম্যাটিক ক্রনিক রেউম্যাটিক আর্থ্রাইটিসে, রেউম্যাটিক কন্ডিশনে কস্টিকাম এইরকমই ব্যান্ড হয়ে যায়, স্টিফ হয়ে যায়, লক হয়ে যায়, স্টিক হয়ে যায়, হার্ড হয়ে যায়, যা সজোরে শক্তি খাটাইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
এগুলো হলো বাস্তব চিত্র। বাস্তব চিত্র। আপনি যদি এই যে কনস্ট্রিকশন আর কন্ট্রাকশন এটা নিয়েই যদি পড়াশোনা করেন বিস্তারিত, তাহলে আমি মারফি এবং কমপ্লিট রেপার্টরি যদি দোহাই দিয়ে বলি, তাহলে আমি যদি ভুল না বলি, অলমোস্ট আমি যতটুকু দেখতে পাচ্ছি তাতে এর রুব্রিক্সের সংখ্যা, লক্ষণের সংখ্যা আছে 130টা। কি দিয়ে? কন্ট্রাকশন দিয়ে, কনস্ট্রিকশন দিয়ে, সংকুচিত হয়ে যাওয়া, ছোট খাটো টান ধরা, মাসেলের কি হয়ে যাওয়া, মাসেলগুলো সংকুচিত হয়ে, এর নিয়ে 130টা রুব্রিক্স আছে। তাহলে চিন্তা করেন স্টিফনেস নিয়ে কতগুলো আছে। এবং আমি যতখানি পড়েছি এই দুটো রুব্রিক্সই হচ্ছে মেন। এখন নড়াচড়ায় কষ্ট বাড়ে, জেনারেল সিমটমস। কোথাও বসে থাকলে আরাম হচ্ছে, জেনারেল সিমটমস। ঠান্ডা ভালো লাগে, জেনারেল সিমটমস। ঠান্ডাতে কষ্ট বাড়ছে, অ্যাগারিকাস মাস্কেরিয়াস, ডালকামারা এক্সেট্রা, সেগুলো জেনারেল সিমটমস, জেনারেল মডালিটি। কিন্তু মেন সাবজেক্টটা কি বুঝতে পারছেন তো? হ্যাঁ, এইভাবে শর্টনেস অফ মাসেল যেখানেই পাবো, ফলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যখনই বিকৃত হয়ে যাবে তখনই আমরা এই কস্টিকামকে চিন্তা করব। এরপরে কস্টিকামের আরও সিমটমস আছে, যেমন গত ভিডিওতে যে মেন্টাল সিমটমসগুলো বলেছি সেগুলো 2-4টা পেলেন। জেনারেল সিমটমসের মধ্যে শীতকাতরতা পেলেন, ফুড মডালিটির মধ্যে পেলেন, জেনারেল ফুড ডিজায়ারের মধ্যে পেলেন, জেনারেল ডিজায়ারের মধ্যে পেলেন। হ্যাঁ, থার্মাল স্ট্রেস তো বললামই, ইচ্ছা অনিচ্ছা তো বললামই। এরপরে ফ্যামিলি হিস্ট্রিটা দেখলেন, মাস্ট বি সাইকোটিক ডিপেন্ড অন, তার উপরে এখনও দাঁড়িয়ে আছে সাইকোটিকের ওপরে। এবার আপনি কস্টিকাম প্রেসক্রিপশন করেন। কিন্তু বড্ড সত্য কথা কি জানেন, এই ধরনের রোগীরা আসে হলো স্টেরয়েড ওষুধ খেয়ে, যে সাদা সাদা বড়ি, ওই বড়িটা যখন ছাড়ানোর পরে যখন হক হালাল পথে হোমিওপ্যাথি দেওয়া হয়, যেটাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলে, যেটা মানে আমি এটা বলি না, এই যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি, আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে বলছি, এটা একটা ভণ্ডামিমূলক কথা। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি বলে মানুষকে আজ বিভ্রান্তির মধ্যে ফেলছি। আচ্ছা, ধরুন একটা মানুষ আপনার কাছে চিকিৎসা নিতে আসছে হিলট্র্যাক্স থেকে। কোথা থেকে? হিলট্র্যাক্স থেকে। লঞ্চে ছিল, নদীতে ছিল, রাস্তায় ছিল। এই মানুষটা আপনার কাছে খুব আবদার করছে, স্যার আমাকে 2 মাসের ওষুধ দেবেন, 3 মাসের ওষুধ দেবেন। আচ্ছা, আপনি কস্টিকামটাই প্রেসক্রিপশন করলেন, 3 মাসই কি কস্টিকাম চালাইতে পারবেন? আপনার যদি অভিজ্ঞতা থাকে এবং কস্টিকামের পরে যে ওষুধটা সব থেকে ভালো কাজ করে তার যদি 2-4টা সিমটমস রোগীর মধ্যে থেকে থাকে, তাহলে কি আপনি পরবর্তী মাসের জন্য আপনি ওই ওষুধটা বেঁধে দেবেন না? আপনি এটা বলে দিবেন না যে তোমাকে আমি ওষুধ বেশি দিয়ে দিলাম, তুমি আমাকে জানিয়ে কি খেও। যেমন আমরা যদি এই কস্টিকামকে দেখি, কস্টিকামের পরে যে ওষুধগুলো ভালো কাজ করে, হ্যাঁ, আমরা যদি সেটা দেখি তাহলে কি পাবো? কস্টিকামের পরে ভালো কাজ করতেছে, আমরা কি পেতে পারি? আমরা অনেকগুলো ওষুধ পেতে পারি, যেমন ফসফরাস পেতে পারি, ক্যালকেরিয়া পেতে পারি, নাইট্রিক অ্যাসিড পেতে পারি, ফসফরাস পেতে পারি, ব্রায়ানি আসতে পারে, আবার ক্যালকেরিয়া ফ্লোরে যেতে পারে। বইপত্রে অন্য কথা লেখা আছে, কিন্তু বাস্তব কথা বলছি, যেতে পারে, লাগতে পারে। তখন এই রোগীটা কি আপনার কাছে আবার আসবে? এখন বলবেন প্রেসক্রিপশন করে দেবেন। প্রেসক্রিপশন করে দেব ওনাকে যেভাবে আমি ড্রাগ থেকে রেমেডি থেকে পোটেন্সি তৈরি করে দেবো না, বা পোটেন্সি থেকে রেমেডি তৈরি করে দেবো না, ওটা কেউ পারবে না। ও শিখতে বহুত সময় লাগে। বহু হেডামওয়ালা ডাক্তার আছে যারা তাদের সহকারীকে দিয়ে ওষুধ বানায়, ফলে তাদের সফলতা কম।
হোমিওপ্যাথি এত মুড়িমুড়কির বিষয় না, এটা সাধনালব্ধ জ্ঞান। একটা রোগ ভালো হচ্ছে বলে আপনিও হোমিওপ্যাথি ডাক্তার হয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। দিস ইজ প্রফেশন, এটা এতটুকু মনে রেখেন। আশা করি কষ্টিকামের এই দুটো পয়েন্টের ওপরে কাজে লাগাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।